নমস্কার বন্ধুরা, আমাদের শ্যাডো হান্টিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই আরও একবার স্বাগত। আজকে আরও একটি নতুন গল্প তোমাদের পড়ে শোনাবো। আমার গল্প পড়া তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের গল্প শাওনের রাতে, লেখক সৈয়দ রেজাউল করিম। শীতের রাত, বৃদ্ধ মনসুর মিয়ার সাথে বসে আছি রাত 11টা থেকে পার্ক সার্কাসের চিত্তরঞ্জন হাসপাতাল সংলগ্ন এক দোতলা বাড়ির ছাদে। বাইরে প্রচণ্ড হিম পড়ছে, ঠকঠক করে কাঁপছি আমরা, তবুও প্রতীক্ষায় বসে আছি মনসুর মিয়ার মুখ চেয়ে। ঘুমে ঢুলছে একাদশীর চাঁদ, ঘুমে ঢুলছে জনমানবহীন কলকাতা শহর। দুনিয়ার দিকে অবাক চোখে তাকিয়ে আছে আসমানের অগণিত তারা। আমরা লুকিয়ে আছি নিচের পাকা সড়কের দিকে, কান খাড়া করে বসে আছি কিছু শুনবো বলে। মনসুর মিয়ার কণ্ঠে তখনও একই সুর, দিল ওয়ার আজ জরুর আয়েগা। আইন পড়তে গা ছেড়ে কলকাতায় এসেছি কয়েক মাস আগে। বলতে গেলে ছেলেবেলা থেকেই দাদু দিদাদের দৌলতে ভূতের কুলে মানুষ হয়েছে, কিন্তু ভূত নামক অদ্ভুত জিনিসটা কখনো ঘাড়ে চেপে বসেনি কোনোদিন। কিন্তু সেই ভূত আজও কলকাতা শহরের বুকে ঘুরে বেড়ায়। একথা শুনে সত্যিই আমি হতবাক। আমার সমস্ত ধ্যান ধারণা যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল। ওলট পালট হয়ে গেল বিশ্বাস অবিশ্বাসের শক্ত ভিত। ব্যাপারটা অন্য কারোর মুখে শুনলে নিঃসন্দেহে ফুৎকারে উড়িয়ে দিতাম, কিন্তু পরেজগার মনসুর মিয়ার যখন তসবিহ হাতে বলল, হ্যাঁ বাবুজি, हर साल दूसरा सन और तीसरा मास यही रास्ते पर दिलवार आते रहे, তখন আমাদের সত্যিই ভাবিয়ে তুলল ব্যাপারটা। দিলওয়ার কোনো ঐতিহাসিক চরিত্র নয়, আবার ঐতিহাসিক চরিত্রও বটে, কারণ এ ঘটনা আজকালের নয়, বহুদিন আগের। তা প্রায় 250 বছর হবে। এই খাস কলকাতায় জন্ম হয়েছিল দিলওয়ারের। পার্ক সার্কাসের এক আতুর ঘরে, এক বিহারি মায়ের কোলে। তখন ইংরেজেরা দাপিয়ে চলেছে কলকাতা বুক, আর মুঘল জমানার চেরাক নিচ্ছে একে একে। সেই যুগ সন্ধিক্ষণে মানুষ তখন নাজেহাল, জান প্রাণ ধন দৌলত নিয়ে ছোটাছুটি করছে সবাই। ফিরে যেতে চাইছে যে যার আপন ডেরায়। এরকম একটা কঠিন পরিস্থিতিতে দিলওয়ারের পিতাজি কোরবান সাহেব চাইলেন কলকাতা থেকে ফিরে যাবেন বিহারে, কিন্তু নায়েব হাকিম শেখ কিছুতেই রাজি হলেন না। তৎকালীন নবাবের তাজ গেছে, রাজ্যপাট গেছে, বলতে গেলে সবই গেছে, কিন্তু তার নায়েবের নবাবিয়ানা মেজাজখানা তখনও চির ধরেনি এতটুকু। অগত্যা তার গোলাপ বাগিচার খামদানি মালিক কুরবান সাহেবকে থেকে যেতে হলো নায়েবের কুঠিতে। প্রতীক্ষা যত দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে, হতাশা ততই গ্রাস করতে থাকে আমার মন। একরাশ চিন্তা এসে জড়ো হয় আমার ভিতর। নিজেই নিজের মনকে প্রশ্ন করি, কি দরকার ছিল এসবের? আত্মা পরমাত্মার উদ্ভট গল্প কাহিনী সততা যাচাই করতে কেনই বা এলাম? মনসুর মিয়ার ধ্যান ধারণা মনসুর মিয়ার কাছে থাকতো, তাহলে শীতের রাতে এত কষ্ট পেতে হতো না, মশার কামড় সহ্য করতে হতো না। বিরক্তিতে নেমে উঠছে সারা শরীর, উঠুউঠি করেও উঠতে পারছিলাম না মনসুর মিয়ার মুখের দিকে চেয়ে। আমরা যে ধৈর্যহারা হয়ে পড়েছি তা বুঝেই মনসুর মিয়া বলল, और थोड़ा सा इंतजार करिए बाबूजी, फूलबानू को लेने जाने के लिए दिलवाला जरूर आएगा। দৌড়ে আসতো ফুলবানু, তাকে বুকের মধ্যে টেনে নিয়ে চুমোয় চুমোয় ভরিয়ে দিত তার মুখ, যেন ফুলবানু তার নিজের মেয়ে, একান্ত আপন। ফুলবানুর মা তা দেখলে খুব বিরক্ত হতো, ধমক দিত দিলওয়ারের আম্মিকে, চর্চাপাটি বসিয়ে দিত ফুলবানুর পিঠে। ফুলবানু কাঁদতে কাঁদতে উঠে যেত দোতলায়, মনে মনে ভাবত তার মাটা যেন কেমন। তখন কতই বা বয়স হবে ফুলবানুর, কতই বা বয়স হবে দিলওয়ারের? বড় জোর 10-11 বছর। সকালে ফুলবানু কিতাব নিয়ে পড়তে যেত, আর দিলওয়ার তখন গোলাপ গাছে পানি দিত, সার দিত, গাছ পরিচর্যা করত। সকাল গড়িয়ে বিকেল হতো, পড়া শেষে বাড়ি ফিরত ফুলবানু। দেখতে পেত তখন দিলওয়ার কাজ করছে বাগিচায়। ফুলবানুর কি হয়েছিল কে জানে, দিলওয়ারকে দেখেই বলল, দিলওয়ার ভাই মেরে লিয়ে এক গোলাপ লেগে আনা, বলে সোজা বাড়িতে গিয়ে ঢুকলো। হঠাৎ নড়ে চড়ে বসলো মনসুর মিয়া, বা হাতটা পুলোর মতো করে কানের পিছনে ঠেকিয়ে কি যেন শোনার চেষ্টা করলো।
ডান হাতে তর্জনীটা ঠোঁটের মাঝখানে রেখে আমাদের সবাইকে চুপ করিয়ে দিল। তারপর বিড়াল পায়ে এগিয়ে গিয়ে ছাদের প্যারাপিটের কাছে বসলো। আমরাও পিছু পিছু গিয়ে বসলাম তার পাশে। প্রথমে কিছু কানে না এলেও একটু পরেই শুনতে পেলাম ঘোড়ার গাড়ির টকবকে আওয়াজ। সে আওয়াজ ধীরে ধীরে বাড়তে থাকে। সে আওয়াজ কানে ছাপিয়ে বুকের মধ্যে দাবিয়ে ওঠে। সে আওয়াজের হদিশ খুঁজে পেতে শীতের কুয়াশা ভেদ করে দৃষ্টি চলে নিচে, আরও নিচে পড়ে থাকা রাস্তায়। সে আওয়াজ শুনে রাতচরা পাখি ভয়ে কেঁপে ওঠে ঠে ঠে। মিয়ার চোখে তখন যৌবনের ঝিলিক। বয়সের ভারে নজ্জ দেহটা তখন সতেজ সজীব, যৌবনালয় আলোকিত, বয়সকালে নতুন করে দাঁত ওঠার মতো। মনসুর মিয়ার যেন ফিরে পেয়েছে তার হৃত শক্তি। তবে তা যযাজিতর মতো পুত্রের কাছে ভিক্ষে চেয়ে নয়। স্মৃতির মণি কোঠায় তুলে রাখা দিলওয়ার ফুলবানোর কাহিনী যেন তাকে নতুন করে উজ্জীবিত করে তুলেছে। তারই রেশ ঝরে পড়ছে তার গলায়। বাবুজি দেখিয়ে, যে ভরকে দেখিয়ে। দিলওয়ালার আরাহা। বিষণ্ণ মনে শুয়ে থাকা সড়কের শিশির সিক্ত বুকে বাজতে থাকে টমটমের খটখট আওয়াজ। সে আওয়াজ আরও প্রকট হয়ে ওঠে। একসময় চোখের আওতায় ধরা পড়ে শব্দের ছবি। পশ্চিম দিক থেকে ছুটে আসছে একটা রথ। ঘন কুয়াশায় ভরা অস্পষ্ট আলোতে দেখতে পেলাম এক অপূর্ব ছবি। গোলাপ ফুলে সাজানো সেই রথে চেপে আসছে এক 10-12 বছরের কিশোর। মাথায় তার দামি পাগড়ি, গায়ে তার রাজপোশাক, এক হাতে তার চাবুক, অন্য হাতে ঘোড়ার লাগাম। এ যেন রামায়ণের কিশোর লব। রাজরথে চেপে রাজ্য জয়ে বেরিয়েছে সে। চমকের মতো ক্ষণিক আলোয় ঝিলিক দিয়ে অদৃশ্য হলো সে ঘোড়ার গাড়ি। কিন্তু তার রেশ থেকে গেল আমার মনে। আমি তখন ডুবে গেলাম দিলওয়ারের চিন্তায়। ওই কিশোর দামাল ছেলেটা আমার এতদিনে গড়ে ওঠা ধ্যান ধারণা ভেঙে চুরমার করে দিয়ে গেল। তবুও সন্দিহান মন প্রশ্ন তুলল, এটা কি বাস্তব না অন্য কিছু? চোখ দেখা ঘটনা কি অবাস্তব? আমার অন্য সত্তা পাল্টা প্রশ্ন রাখলো আমার কাছে। তার উত্তর খোঁজার আগেই মনসুর মিয়া বলল, চলিয়ে বাবুজি অন্দর মে। অগত্যা চিন্তার ছেদ পড়ল। মনসুর মিয়ার সাথে নেমে এলাম ছাদ থেকে, গিয়ে বসলাম তার ঘরে। দিলওয়াল সম্বন্ধে আরও কিছু জানার জন্য মনটা ব্যথিগ্রস্ত হয়ে উঠল। আমি শশব্যস্ত হয়ে জানতে চাইলাম, কি এমন অপরাধ করেছিল যার জন্য দিলওয়ারকে প্রাণ দিতে হলো? कसूर तो कुछ नहीं किया बाबूजी, लेकिन हकीम साहब उसको कसूर समझ लिया, गुलाब देने का कसूर। কথা বলেই চুপচাপ হয়ে গেল মনসুর মিয়া। বুক উজাড় করা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার নাক মুখ থেকে। আমি হতভম্বের মতো তাকিয়ে আছি তার মুখের দিকে। এক সময় নিস্তব্ধতা ভেঙে মনসুর মিয়া বলল, बाबूजी ये बात सही, बीच में प्यार थी, लेकिन वो प्यार बच्ची का प्यार, उसमें कोई कसूर नहीं थी। लेकिन हकीम साहब कसूर समाज के घर से बंदूक ले आया और निशाना करके टिगार दबा दी। गल्प बोलते बोलते मसूर मियार चोख दुটো জলে টলটল করে উঠল। গলার স্বরে ফুটে উঠল বেদনার আরতি। নিজের ছেলে হারালে যেভাবে মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে তারই ছবি দেখলাম তার চোখে মুখে। বেদনাহত কণ্ঠে মনসুর মিয়াকে বলতে শুনলাম, धूम करके एक आवाज हुआ, थोड़ा सा धुआं निकला, सुर मचा के दिलवार गिर गई, खून से बह गए सर अंगन। এ দৃশ্য দেখে কুকিয়ে কেঁদে উঠল ফুলবানু। সাথে সাথে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। হাত থেকে তার ছিটকে পড়ল লাল গোলাপ। বন্দুক রেখে নিচে নেমে এলেন হাকিম সাহেব। ছুটে এলেন সস্ত্রী কোরবান সাহেব। দিলওয়ারের নিস্পন্দ রক্তাক্ত দেহটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে উঠল তারা। দিলওয়ারের কাহিনী শুনে ক্রোধে আমার রক্ত তখন টকবক করে ফুটছে। প্রতিহিংসায় জ্বলছে দুই চোখ, আক্রোশে ফেটে পড়তে চাইছে দেহের রাগ। কিন্তু আক্ষেপে হাত পা ছোড়া ছাড়া অন্য কিছু করার ছিল না আমার, কারণ কাহিনীটা অতীতের। তবুও জানতে ইচ্ছে হলো শয়তানটার শেষ পরিণতি। তাই মনসুর মিয়ার কাছে জানতে চাইলাম, দিন দুপুরে একটা জলজন্ত ছেলেকে খুন করলো, কোনো সাজা হলো না হাকিমের?
बाबूजी, वो लोगों के लिए देश में कोई कानून थी না, আজ भी है। অবজ্ঞা সুর ঝরে পড়ল মনসুর মিয়ার গলায়। ততটাই বিস্মিত হয়ে আমি শুধালাম, পুলিশ হাকিম ধরল না? हाँ बाबूजी, पुलिस तो पकड़ाया, जेल में भी ले गया, विचार भी हुआ, लेकिन जज साहब उसको बेइज्जत रिहा कर दिया। ছাড়া পেয়ে গেল মানে? চোখ কপালে উঠল আমার। মনসুর মিয়া গম্ভীর হয়ে বলল, ऐसा ही तो होता है बाबूजी, जिसको पास पैसा है कानून उसको गुलाम भी है। মনসুর মিয়ার মুখে সে কাহিনী শুনে চমকে উঠলাম আমি। লজ্জায় ঘৃণায় আমার সারা শরীরটা রিরি করে উঠল। মনে হলো আমার ভিতরে সাদা জামাটে পানির পিক ফেলে দিল মনসুর মিয়া। অত্যন্ত আক্ষেপের সাথে মনসুর মিয়া বলল, न्यायालय में वकील साहब बिल्कुल झूठ बोल दिया। उसने न्यायाधीश को समझाया हाकिम को कोई कसूर नहीं थी। उसने उसको लाइसेंस वाला बंदूक लेके झाड़ पोछ करती थी। अचानक गुली छूट गया। আমার আর বুঝতে বাকি থাকলো না উকিল বাবুর চালাকিটা। তিনি বিচারককে ভুল বুঝিয়েছিলেন। ওই সময় দিলওয়ানের ওখানে আসার কথা নয়। ও হঠাৎ গিয়ে পড়েছে আর আচমকা গুলিটা ছুটে গিয়ে অল্পকে বেঁধেছে। সুতরাং তার ক্লায়েন্টের কোনো দোষ নেই। বিচারক সেই আবেদন মঞ্জুর করেছিলেন। লেকিন সাজা উসকো দিয়া হায় বাবুজি। মনসুর মিয়ার কথা মৃত সঞ্জীবনী সালসার মতো মনে হতে লাগলো আমার। হতাশায় ডুবে যাওয়া মনটা ভরে উঠল আনন্দে। যাক, শয়তানটা সাজা পেয়েছিল তাহলে। খুশির বাতাস বয়ে গেল হৃদয়ে। ঈশ্বর বলে তাহলে কেউ একজন আছেন। না হলে ব্যাপারটা জানতে উদ্গ্রীব চোখে মনসুর মিয়ার চোখের দিকে তাকালাম। মনসুর মিয়ার কাছ থেকে জানতে পারলাম সেদিন আদালত থেকে ছাড়া পেয়ে হাকিম সাহেব তার সঙ্গী সাথীদের নিয়ে বাড়িতে যখন ঢুকলো তখন বেলা 2টো। বহুদিন তার পিয়ারি বেটি ফুলবানুকে দেখেননি তিনি। বুকের মধ্যে খাকা করছিল। ঘরে ঢুকেই তিনি হাঁক দিলেন, ফুলবানু বেটি আও, যারা দেখকে। ডাক শুনে দোতলার ঘর থেকে ছুটে বারান্দায় এলো ফুলবানু। রেলিংয়ের কাছে দাঁড়িয়ে দেখল হাকিম সাহেবকে। যাকে দেখে তার মনে হলো না সে তার আব্বা। তাকে দেখে মনে হলো পূজার প্যান্ডেলে দেখা মহিষাসুর। মাথায় লম্বা ঝাঁকড়া চুল, ইয়ার মোটা গোঁফ, ভাটার মতো লোক, গোল গোল রক্তবর্ণ চোখ। তাকে হাত বাড়িয়ে ডাকছে। ফুলবানুর মনে পড়ে গেল সেদিনের সেই ঘটনা। চোখের সামনে দেলওয়ারকে মরতে দেখেছে সে। আজ সেই রাতে তার আব্বা যে তাকে গলা টিপে মারবে না এ কথা কে বলতে পারে। সেই ভয়ে বিকৃত মস্তিষ্কা ফুলবানু ঝাঁপ দিয়ে বাঁচাতে চাইল নিজেকে। ছুটে গিয়েও রক্ষে করতে পারল না হাকিম সাহেব। তার চোখের সামনেই শেষ হয়ে গেল ফুলবানুর জীবন। মনসুর মিয়ার কাহিনী শুনে আমি থ হয়ে গেলাম। উঁচু পাহাড় থেকে পা পিছলে পড়ে গেলে যেমন অবস্থা হয় তেমন অবস্থা হলো আমার। রক্তের বান বয়ে গেল সারা শরীরে। ভেঙে চুরমার হয়ে গেল আমার সব আশা আকাঙ্ক্ষা। মনে প্রাণে চাইলাম হাকিম সাহেবের সাজা। সে সাজা দিতে গিয়ে জীবন দিতে হলো ফুলবানুকে। এ কেমন বিচারধারা খোদার! আক্ষেপে ভরে উঠলাম আমার মুখের দিকে চেয়ে মনসুর মিয়া কি বুঝেছিল কে জানে। সদুক্তির করার মতোই আপন মনে বলল, खुदा ने खुद उसको माफ कर दिया। उसका सोचने का दिमाग छीन लिया, उसको पागल बना दिया। हाकिम साहब समझ नहीं पाएगा क्या से क्या हो गया।